নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করছি বাংলার বর্ণবিন্যাস ও জনতত্ত্ব নিয়ে। বাংলার বিভিন্ন বর্ণ ও শ্রেণীর জনসাধারণের দেহ গঠনের, বিশেষভাবে কেশ বৈশিষ্ট্য, চোখ ও চামড়ার রং, নাসিকা, কপাল ও নরমুণ্ডের আকৃতি ইত্যাদির পরিমিতি গ্রহণ করিয়া এ পর্যন্ত যাহা পাওয়া গিয়াছে তাহা সংক্ষেপে জানিয়া লওয়া যাইতে পারে। সকলের পরিমিতি একই মানদণ্ড অনুসারে গৃহীত হয় নাই। পণ্ডিতদের মধ্যে পরিমিতি গণনার যে বিভিন্নতা দেখা যায়, ইহা তাহার অন্যতম কারণ। তবে মোটামুটি বৈশিষ্ট্যগুলি ধরিতে পারা খুব কঠিন নয়। সর্বত্রই প্রধান প্রধান ধারার কথাই উল্লেখ করা সম্ভব। উপধারাগুলির ইঙ্গিতমাত্র দেওয়া চলে, অথচ প্রধান প্রধান ধারার সঙ্গে উপধারা মিলিয়া এক হইয়া বাঙালির জনসংকর্যের সৃষ্টি হইয়াছে, এ কথা ভুলিলে চলিবে না। বৃহৎ ধর্মপুরাণ একটি উপপুরাণ। ইহার তারিখ আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতক। তুর্কি বিজয়ের অব্যবহিত পরেই রাঢ় দেশে ইহা রচিত হইয়াছিল, এমন অনুমান করিলে খুব অন্যায় হয় না। ব্রাহ্মণ বর্ণ বাদ দিয়া সমসাময়িক বাংলাদেশের জনসাধারণ যে ৩৬টি জাতে বিভক্ত ছিল, তাহার একটু পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়। গ্রন্থটির রচয়িতা ব্রাহ্মণেতর শূদ্রবর্ণের লোকদিগকে তদানীন্তন বর্ণ বিভাগানুযায়ী ৩টি শ্রেণীতে বিভক্ত করিয়াছেন। প্রথম শ্রেণী উত্তম শঙ্কর বিভাগ, দন্তেস্ব অনুস্বার ক বয়শূন্যর। উত্তম শঙ্কর বিভাগের মধ্যে করণ বা সৎশূদ্র, অম্বষ্ঠ বা বৈদ্য, উগ্র, মাগধ, গান্ধিক, বণিক, সাংখ্যিক, কংসকার, কুম্ভকার, তন্তুবায়, কর্মকার, বণিক, কংসকার, কর্মকার, গোপ, দাস বা চাষি, এখানে দাস বলতে চাষি, রাজপুত্র, নাপিত, মোদক, বারোজীবী, সুত বা সূত্রধর, মালাকার, তাম্বুলি ও তৌলিক। মধ্যম শঙ্কর বিভাগ তক্ষণ, রজক, স্বর্ণকার, স্বর্ণবণিক, আভীর, তৈলকারক, ধীবর, ষণ্ডিক, নট, সাবাক বা সাবার, তালিবস্বয় আকার, বয়াকার, বয়শূন্যর, শেখর ও জালিক। এবং অন্তজ বা অধম শঙ্কর বর্ণাশ্রম বহিষ্কৃত। মলেগ্রহী, কুরব, চণ্ডাল, বরুর, চর্মকার, ঘণ্টজীবী বা ঘট্টজীবী, ডোলাবাহী, মল্ল ও তক্ষ। ইহা ছাড়া তিনি অবাঙালি ও বৈদেশিক ম্লেচ্ছ কয়েকটি কোমের নামও করিয়াছেন স্বতন্ত্র বিভাগের অধীনে, যথা দেবল বা শাকদ্বীপী ব্রাহ্মণ, গণক বা গ্রহবিপ্র, বাদক, পুলিন্দ, পুক্কস, খস, যবন, সূক্ষ্ম, কম্বোজ, শবর, খড় ইত্যাদি। উপরের তালিকা হইতে দেখা যাইবে, বৃহৎ ধর্ম পুরাণ যদিও বলিতেছেন ৩৬টি জাত বা বর্ণ উপবর্ণের কথা, নাম করিবার সময় করিতেছেন ৪১টির। ৫টি যে পরবর্তীকালের যোজনা, এই অনুমান সেই হেতু অসঙ্গত নয়। এখনও আমরা ৩৬ জাতের কথাই তো প্রসঙ্গত বলিয়া থাকি। ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ড খুব সম্ভব বাংলাদেশের রচনা এবং বৃহৎ ধর্ম পুরাণের প্রায় সমসাময়িক। এই পুরাণেও সমসাময়িক বাংলার বিভিন্ন জাতের একটা অনুরূপ তালিকা পাওয়া যায়। এই গ্রন্থেরই বর্ণবিন্যাস অধ্যায় এই সম্বন্ধে বিস্তৃত আলোচনা পাওয়া যাইবে। এখানে বর্তমান প্রয়োজনে সে তালিকার আর কোনো প্রয়োজন নাই। বর্ণ ও জনের দিক হইতে এই বিভাগ যে কৃত্রিম, একথা অনস্বীকার্য। তাহা ছাড়া বর্ণ তো কিছুতেই জন নির্দেশক হইতে পারে না। আর একটু মনোযোগ করিলেই দেখা যাইবে, ইহার প্রথম দুইটি বিভাগ ব্যবসায় কর্মগত এবং তৃতীয় ও চতুর্থ বিভাগ দুইটি কতকটা জনগত। প্রথম বিভাগটি জলচল ও দ্বিতীয় বিভাগটি জল অচল বর্ণের বলিয়া অনুমেয়। কাজেই কি কর্মবিভাগ কি জনবিভাগ, কোনো দিক হইতেই ইহার মধ্যে ঐতিহাসিক যুক্তি হয়তো মিলিবে না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, স্বর্ণকার ও স্বর্ণবণিক কেনই বা মধ্যম শঙ্কর, আর গন্ধবণিক ও কংসবণিক কেনই বা উত্তম শঙ্কর, অথবা তৈলিকর কেনই বা মধ্যম শঙ্কর। বস্তুত বর্ণবিভাগ যেখানে ব্যবসায় কর্মগত, সেখানে প্রত্যেক বর্ণের মধ্যেই বিভিন্ন জনের বর্ণ আত্মগোপন করিয়া থাকিবেই। এই বর্ণগুলি সেই জন্যই শঙ্কর এবং স্মৃতি ও পুরাণে বারবার যে বর্ণশঙ্কর ও জাতিশঙ্করের কথা বলা হইয়াছে, ইহার ইঙ্গিত ইতিহাস ও নরতত্ত্বের দিক হইতে নিরর্থক ও অযৌক্তিক নয়। ব্রাহ্মণ বর্ণের মধ্যে সাংকর্যের কথা যে বলা হয় নাই, তাহার কারণ হয়তো এই যে এইসব পুরাণ ও স্মৃতি প্রায়শ তাহাদেরই রচনা। অথচ নরতত্ত্বের দিক হইতে দেখা যাইবে এই জাতিসংকর্য
অন্মষ্ঠ ও করণদের সম্বন্ধে যতখানি সত্য, ঠিক ততখানি সত্য ব্রাহ্মণদের সম্বন্ধেও। নরতাত্ত্বিক বিশ্লেষণে এই কথাটা ভালো করিয়া ধরা পড়িবে, এবং তখন দেখা যাইবে ব্রাহ্মণ প্রভৃতি উচ্চবর্ণের লোকেরা যে পরিমাণে শঙ্কর, বৃহৎ ধর্ম পুরাণের উত্তম এবং মধ্যমে শঙ্কর বিভাগের অধিকাংশ বর্ণই সেই পরিমাণে এবং প্রায় একই বৈশিষ্ট্যের শঙ্কর। বাঙালি ব্রাহ্মণদের দেহদৈর্ঘ্য মধ্যমাকৃতি, মুন্ডের আকৃতিও মাধ্যমিক বা মেসোসেফ্যালিক, অর্থাৎ গোলও নয় দীর্ঘও নয়, নাসিকা তীক্ষ্ণ ও উন্নত। বিরজাশঙ্কর গুহ মহাশয় রাঢ়ীয় ব্রাহ্মণদের যে পরিমিতি গ্রহণ করিয়াছিলেন, তাহাতে এই বৈশিষ্ট্যগুলি ধরা পড়িয়াছিল। কিন্তু সাম্প্রতিককালে যাহারা এই বর্ণের মুণ্ডাকৃতি বিশ্লেষণ করিয়াছেন, তাহারা মনে করেন যে উত্তর বা দক্ষিণ রাঢ়ীয়, বারেন্দ্র বা বৈদিক সকল পর্যায়ের ব্রাহ্মণদের মধ্যেই গোল মাথার বা ব্র্যাকিসেফালিক একটা সুস্পষ্ট ধারা একেবারে অস্বীকার করা যায় না। কায়স্থদের মধ্যেও তাহাই। সঙ্গে সঙ্গে এই 3 পর্যায়ের ব্রাহ্মণদের মধ্যে আবার চ্যাপ্টা বিস্তৃত নাসার বা প্ল্যাটিরাইন একটা অস্পষ্ট ধারাচিহ্ন অনস্বীকার্য। যদিও গোল এবং মধ্যমাকৃতি মুণ্ড ও উন্নত সুগঠিত নাসাই সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু এই বিশ্লেষণের পরেও কথা বলা প্রয়োজন যে ব্রাহ্মণদের মধ্যে দীর্ঘ মস্তিষ্কাকৃতি বা ডোলিকোসেফালিক স্বল্প হইলেও একটা অনুপাত ধরা পড়ে। একথা সাধারণভাবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের পরিমিতি বৈশিষ্ট্য সম্বন্ধেও সত্য। কারণ আগেই বলিয়াছি, প্রধান ধারার উল্লেখই সম্ভব, উপধারাগুলির ইঙ্গিত দেওয়া যায় মাত্র। ব্রাহ্মণদের দেহ গঠন সম্বন্ধে আমরা যাহা জানি, বাঙালি কায়স্থদের দেহ বৈশিষ্ট্য সম্বন্ধেও তাহা সত্য। বস্তুত মুণ্ড ও নাসাকৃতির দিক হইতে ব্রাহ্মণ ও কায়স্থর মোটামুটি কোনো পার্থক্যই নৃতত্ত্ববিদের চোখে ধরা পড়ে না। নরতত্ত্বের দিক হইতে ইহারা সকলেই একই নরগোষ্ঠী। ব্রাহ্মণদের মতো ইহারাও মধ্যমাকৃতি, ইহাদেরও চুলের রং কালো, চোখের মণি মোটামুটি পাতলা হইতে ঘন বাদামি, যাহা সাধারণ দৃষ্টিতে কালো বলিয়াই মনে হয়। গায়ের রং পাতলা বাদামি হইতে আরম্ভ করিয়া পাতলা গৌর। কাহারো মতে রাঢ়ী ও কায়স্থদের মধ্যে দীর্ঘ অনুন্নত করটির প্রাধান্য দেখা যায়। মধ্যমাকৃতির বৈশিষ্ট্য সেখানে কম। কিন্তু এই কম বেশি যেহেতু মানদণ্ড নির্ভর, এবং যেহেতু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ড ব্যবহার করিয়া পরিমিতি গ্রহণ করা হইয়াছে, সেই হেতু শেষোক্ত মত সম্বন্ধে নিশ্চয় করিয়া কিছুই বলা যায় না। ব্রাহ্মণেতর অন্যান্য যে সমস্ত জাতির দেহ বৈশিষ্ট্য পরিমিতি গ্রহণ করা হইয়াছে, তাহাদের মধ্যে কায়স্থ, গোয়ালা, কৈবর্ত, পোদ, বাগদি, বাউরি, চণ্ডাল, মালো, মালি, মুচি, রাজবংশী, সদগোপ, বুনা, বাঁশফোঁড়া, কেওড়া, যুগী, সাঁওতাল, নমশূদ্র, ভূমিজ, লোহার মাঝি বা বেদে, তেলি, সুবর্ণবণিক, গন্ধবণিক, ময়রা, কলু, তন্তুবায়, মাহিষ্য, তামলি, নাপিত এবং রজকী প্রধান। ইহা ছাড়া যশোহর ও খুলনা অঞ্চলের নলুয়া মুসলমান এবং পূর্ব বাংলার মুসলমানদের কিছু কিছু পরিমিতিও গ্রহণ করা হইয়াছে। কিন্তু সমস্ত জাতিরই পরিমিতি গণনা সমসংখ্যায় হইয়াছে এবং দেশের সর্বত্র সমভাবে বিস্তৃত হইয়াছে, এ কথা বলা যায় না। ব্রাহ্মণ, কায়স্থ ও পোদদের পরিমিতি গণনা করিয়াছেন বিরজাশঙ্কর গুহ মহাশয়। পশ্চিম বাংলার কয়েকটি জেলার সাঁওতাল, ভূমিজ, বাউরি, বাগদি, লোহার মাঝি, তেলি, সুবর্ণ ও গন্ধবণিক, ময়রা, কলু, তন্তুবায়, মাহিষ্য, তামলি, নাপিত, রজক ইত্যাদি গণনা করিয়াছেন ভূপেন্দ্রনাথ দত্ত মহাশয়। বারেন্দ্র ব্রাহ্মণদের পরিমিতি লইয়াছেন তারকচন্দ্র রায়চৌধুরী এবং হারানচন্দ্র চাকলাদার লইয়াছেন কলিকাতার ব্রাহ্মণ ও বীরভূমের মুচিদের। রিজলি গণনা করিয়াছেন সদগোপ, রাজবংশী, মুচি, মালি, মালো, কৈবর্ত, গোয়ালা, চণ্ডাল, বাউরি, বাগদি এবং পূর্ব বাংলার মুসলমানদের। কিন্তু অমুসলমান নিদর্শনগুলি কোথা হইতে আহরিত তাহা বলেন নাই। মীনেন্দ্রনাথ বসু মহাশয় গণনা করিয়াছেন উত্তর, মধ্য ও দক্ষিণ বাংলার 8টি জেলার। বুনা, নলুয়া বা মুসলমান, বাঁশফোড়া, মুচি, রাজবংশী, মালো এই 2 বর্ণের ব্যবসা, মাছ ধরা ও মাছ বিক্রি, তাছাড়া কেওড়া ও যুগীদের। ব্রাহ্মণ, কায়স্থ, সদগোপ, কৈবর্ত, রাজবংশী, পোদ এবং বাগদিদের পরিমিতি গণনা করিয়াছেন প্রশান্তচন্দ্র মহালানবিশ। মোটামুটিভাবে এইসব বর্ণ শ্রেণীগুলির মধ্যে বৃহদ্ধর্ম পুরাণের উত্তম শঙ্কর, মধ্যম শঙ্কর ও অন্তজ এই বিভাগ 3টির প্রতিনিধিদের অনেকেরই সন্ধান মিলিবে। নমশূদ্র বর্ণের যে অসংখ্য জনসাধারণ মধ্য ও বর্তমান যুগের একটি বলিষ্ঠ বর্ণ ও শ্রেণীস্তর, তাহাদের দেহ গঠনের
তাহাদের দেহ গঠনের পরিমিতি যাহারা গ্রহণ করিয়াছেন, তাহাদের মধ্যে হাটন ও রিজলির নাম করিতেই হয়। ইহাদের সকলের সম্মিলিত বিশ্লেষণ হইতে দেহ গঠন, চোখ ও চামড়ার রং, কেশ বৈশিষ্ট্য প্রভৃতি সম্বন্ধে কতকগুলি তথ্য সহজেই ধরা পড়ে। ইহাদের মধ্যে সর্বাগ্রে নম্যশূদ্রদের কথা বলিতেই হয়, কারণ ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য প্রভৃতি উচ্চবর্ণের লোকদের সঙ্গে নরতত্ত্বের দিক হইতে ইহাদের কোনো পার্থক্য নাই, একথা প্রায় নিঃসন্দেহে বলা যায়। উচ্চবর্ণের লোকদের মতো ইহারাও দৈর্ঘ্যে মধ্যমাকৃতি, মুণ্ডের গঠন মাধ্যমিক এবং নাসা তীক্ষ্ণ ও উন্নত। ইহাদের চোখ ও চামড়ার রঙও মোটামুটিভাবে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থদের মতোই। অথচ স্মৃতিশাসিত হিন্দু সমাজে ইহাদের স্থান এত নিচে যে নরতত্ত্বের পরিমিতি গণনার মধ্যে তাহার কোনো যুক্তি খুঁজিয়া পাওয়া যায় না। সে যুক্তি হয়তো পাওয়া যাইবে জাত সংঘর্ষের ইতিহাসের মধ্যে অথবা রাষ্ট্রীয় ও সামাজিক ইতিহাসের মধ্যে। ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ ও নমশূদ্রদের ছাড়া আর যেসব বর্ণের উল্লেখ আগে করা হইয়াছে, তাহাদের মধ্যে গান্ধিক, বণিক, সদ্গোপ ও গোয়ালা বা গোপ, কৈবর্ত বা চাষী ও মাহিষ্য, নাপিত, ময়রা বা মোদক, বারুই বা বারোজীবী অর্থাৎ পানের বরজ যাহার উপজীবিকা বারুইপুর থেকে, তামলি বা তাম্বুলি যে পান বিক্রয় করে, এবং যুগী যে তন্তু বায়, নিঃসন্দেহেই বৃহৎ ধর্মপুরাণের উত্তম শঙ্কর পর্যায়ভুক্ত, এবং কলু বা তেলি যে তৈলকারক, রজক, সুবর্ণবণিক এবং মালি মধ্যম শঙ্কর পর্যায়ভুক্ত, চণ্ডাল বা চাঁড়াল, মুচি বা চর্মকার, দুলিয়ার বা ডোলাবাহী, মালো, কেওড়া, মল্ল, ধীবর প্রভৃতি অন্তজ পর্যায়ের। এইগুলি ছাড়া আরও কয়েকটি জাতের লোকদের সম্বন্ধে উল্লিখিত জাতগুলি সম্বন্ধেও অতিরিক্ত কিছু কিছু পরিমিতি গণনা বিভিন্ন নৃতত্ত্ববিদেরা করিয়াছেন। এইসব নরতত্ত্বগত পরিমিতি গণনায় যাহা পাওয়া যায় তাহা বিশ্লেষণ করিলে দেখা যায়, উচ্চবর্ণের অর্থাৎ ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থবর্ণের বাঙালি দেহদৈর্ঘ্যের দিক হইতে মধ্যমাকৃতি, নমশূদ্রেরাও তাহাই। উত্তম শঙ্কর বিভাগের বাঙালিও সাধারণত মধ্যমাকৃতি, কিন্তু খর্বতার দিকেও একটা ঝোঁক খুব স্পষ্ট। মালি ছাড়া মধ্যম শঙ্কর বর্ণের লোকেরাও তদনুরূপ, মালিরা খর্বাকৃতি। অন্তজ পর্যায়ের বা বর্তমানের তথাকথিত অস্পৃশ্য জাতের লোকেরা সাধারণত খর্বাকৃতি, কিন্তু ইহাদের মধ্যে কোনো কোনো জাত স্পষ্টতই মধ্যমাকৃতি এবং অনেক জাতের মধ্যেই মধ্যমাকৃতির দিকে ঝোঁক কিছুতেই দৃষ্টি এড়াইবার কথা নয়। মুণ্ডাকৃতির দিক হইতে দেখিতে গেলে সাধারণ ব্রাহ্মণ, কায়স্থ প্রভৃতি উচ্চবর্ণ এবং নমশূদ্ররা যেমন গোলাকৃতি, উত্তম শঙ্কর পর্যায়ের অধিকাংশ বর্ণ তেমনই। আবার কোনো কোনো নিম্ন উপবর্ণের মধ্যে, যেমন পশ্চিমবাংলার ভূমিজ ও সাঁওতালদের মধ্যে গোলের দিকেও একটি ঝোঁক উপস্থিত। এই ধরনের ঝোঁক অবশ্য কিছু কিছু অন্য বর্ণের মধ্যেও একেবারে অনুপস্থিত নয়। তেমনি আবার কতকগুলি বর্ণের মধ্যে দৈর্ঘ্যের দিকে ঝোঁক অত্যন্ত স্পষ্ট, যেমন মাহিষ্য, নাপিত, ময়রা, সুবর্ণবণিক, মুচি, বুনা, বাগদি, বেদে, পশ্চিমবঙ্গের মুসলমান প্রভৃতিদের মধ্যে। কতগুলি বর্ণ তো স্পষ্টতই দীর্ঘমুণ্ডাকৃতি, যেমন উত্তর, মধ্য ও দক্ষিণবঙ্গের জেলে, রাজবংশী, বাঁশফোড়া, মালি, বাউড়ি, তামলি, তেলি প্রভৃতি উপবর্ণের লোকেরা। নাসাকৃতির দিক হইতে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ ও নমশূদ্র বর্ণের লোকেরা সকলেই সাধারণত তীক্ষ্ণ ও উন্নত নাসা। সুবর্ণ বণিকদের মধ্যে তীক্ষ্ণ ও উন্নত নাসা হইতে চ্যাপ্টা পর্যন্ত সব ধারাই সমভাবে বিদ্যমান। পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যেও তাহাই। ময়রাদের নাসাকৃতি মধ্যম, কিন্তু তীক্ষ্ণতার দিকে ঝোঁক স্পষ্ট। উত্তম ও মধ্যম শঙ্কর পর্যায়ের, এমনকি অস্পৃশ্য ও অন্তজ পর্যায়ের অধিকাংশ বর্ণেরই নাসাকৃতি মধ্যম, তবে কোনো কোনো বর্ণের কমদের মধ্যে, যেমন গন্ধবণিক, নাপিত, তেলি, কলু, মালো প্রভৃতির চ্যাপ্টার দিকে ঝোঁক সহজেই ধরা পড়ে। আবার কতগুলি বর্ণের নাসাকৃতি একেবারেই চ্যাপ্টা, যেমন বেদে, ভূমিজ, বাগদি, বাউড়ি, তামলি, তন্তুবায়, রজক, মালি, মুচি, বাঁশফোড়, মাহিষ্য প্রভৃতি। সাঁওতালদের নাসিকাকৃতিও চ্যাপ্টা, কিন্তু মধ্যমাকৃতির দিকে ঝোঁক আছে। কয়েকটি ধারণা এইবার মোটামুটি কিছুটা স্পষ্ট হইল। সাধারণভাবে বলা যায়, বাঙালির চুল কালো, চোখের মণি পাতলা হইতে ঘন বাদামি বা কালো, গায়ের রং সাধারণত পাতলা হইতে ঘন বাদামি, নিম্নতর শ্রেণীতে চিক্কন ঘনশ্যাম পর্যন্ত। দেহদৈর্ঘ্যের দিক হইতে বাঙালি মধ্যমাকৃতি, খর্বতার দিকে ঝোঁকও অস্বীকার করা যায় না। বাঙালির মুণ্ডাকৃতি সাধারণত দীর্ঘ, উচ্চ বর্ণস্তরে গোলের দিকে বেশি ঝোঁক। নাসাকৃতিও মোটামুটি মধ্যম, যদিও তীক্ষ্ণ ও উন্নত নাসাকৃতির উচ্চতর বর্ণের
লোকেদের মধ্যে সচরাচর সুলভ। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ও নিম্নজাতের এবং বাঙালি মুসলমানদের কিছু কিছু রক্ত বিশ্লেষণ কোথাও কোথাও হইয়াছে। মিসেস ম্যাকফার্লেন, রবীন্দ্রনাথ বসু, মীনেন্দ্রনাথ বসু, শশাঙ্ক শেখর সরকার, অনিল চৌধুরী, মাখনলাল চক্রবর্তী প্রভৃতি কয়েকজন তাহাদের গবেষণার ফলাফল প্রকাশ করিয়াছেন। ইহাদের সম্মিলিত গবেষণার ফল মোটামুটি বাঙালির জনসাঙ্কর্যের ইঙ্গিত সমর্থন করে। ডক্টর ম্যাকফার্লেনের মতে বর্ণ, বর্ণেতর ও অস্পৃশ্য বাঙালি হিন্দুদের মধ্যে যে রক্ত বৈশিষ্ট্য ধরা পড়ে, বাঙালি মুসলমানদেরও মধ্যেও তাই। বাঙালি মুসলমানেরা যে বাঙালি হিন্দুদেরই সমগোত্রীয়, ইহা তাহার আরেকটি প্রমাণ। কিন্তু এতক্ষণ বাঙালি জাতির দেহ গঠনের যেসব বৈশিষ্ট্যের কথা বলা হইল, তাহা আসিল কোথা হইতে? এ প্রশ্নের উত্তর পাইতে হলে প্রাগৈতিহাসিক যুগ হইতে আরম্ভ করিয়া ভারতবর্ষে যেসব জন ছিল ও পরে যেসব জন একের পর এক এদেশে আসিয়া বসবাস করিয়াছে, প্রবহমান রক্তস্রোতে রক্ত মিশাইয়াছে, মৈত্রী ও বিরোধের মধ্য দিয়া একে অন্যের নিকটতর হইয়াছে, তাহাদের হিসাব লইতে হয়। কিন্তু তাহা করিবার আগে একটি সুপ্রচলিত মতবাদ সম্বন্ধে একটু বিচারের অবতারণা করা প্রয়োজন। এই মতটি নরতাত্ত্বিক হার্বার্ট রিজলির। বাংলাদেশের উচ্চবর্ণগুলির ভিতর এবং অন্যান্য বর্ণের ভিতরও চওড়া নাসিকাকৃতি এবং গোল মুন্ডাকৃতির একটা সুস্পষ্ট ধারা বিদ্যমান, এ কথা আগেই বলা হইয়াছে। বাঙালির এইসব বৈশিষ্ট্যের যুক্তি খুঁজিতে গিয়া বহুদিন আগে রিজলি সাহেব বলিয়াছিলেন, বাঙালিরা প্রধানত মঙ্গোলীয় ও দ্রাবিড় নরগোষ্ঠীর সংমিশ্রণে উৎপন্ন। আচ্ছা, আগে পড়ার আগে বলে নিই যে তখন দ্রাবিড় আলাদা তো ভাবা হতো। এখন জেনেটিক্স দিয়ে জানা গেছে যে দ্রাবিড়িয়ান আর সোকল্ড আরিয়ানদের মধ্যে জেনেটিক্যালি কোনো ডিফারেন্স নেই। একটা সেম মাদার ক্যাটাগরির মধ্যে স্লাইট ডিফারেন্সেস আছে, অ্যান্ড দ্যাটস মেনলি ডিউ টু ক্লাইমেট আর খাওয়া দাওয়া ইত্যাদি। আর যেহেতু লোকেশনটা আলাদা, তাই ক্লাইমেট আলাদা, কিন্তু ওভারঅল দে আর দ্য সেম রেস জেনেটিক্যালি। তিব্বত চৈনিক গোষ্ঠীরা, চীনা, বর্মী, ভুটিয়া, নেপালি প্রভৃতি জনের লোকেরা তো আমাদের সুপরিচিত। ইহারা খর্বকায়, স্বল্পশ্মশ্রু এবং পিতাভবর্ণ। ইহাদের করটি প্রশস্ত, নাসাকৃতি সাধারণত চ্যাপ্টা। আর রিজলি যাহাদের বলিয়াছেন দ্রাবিড়, সেই নরগোষ্ঠী তাহার মতে সিংহল হইতে গঙ্গার উপত্যকা পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, সিংহলের বলার আগে বলে নিই যে আপনারা বেশি কেউ জানেন কিনা জানি না, সিংহলিরা, সিনহলিজ বলা হয় যাদেরকে ইংলিশে, তারা আসলে প্রায় 1000-2000 বছর আগে বাঙালি আর ওড়িয়াদেরই বংশধর। তারা 1000-2000 বছর আগে বাঙালি আর ওড়িয়া সি মার্চেন্টরা, তারাই ব্যবসা করতে করতে ওইখানে পৌঁছেছিলেন এবং ওখানে থেকে যান, ফ্যামিলি নিয়ে চলে গেছিলেন আর ফেরেননি। তো সিংহলিরা আদতে বাঙালি আর ওড়িয়াদের বংশধর। আর রিজলি যাহাদের বলিয়াছেন দ্রাবিড়, সেই নরগোষ্ঠী তাহার মতে সিংহল হইতে গঙ্গার উপত্যকা পর্যন্ত বিস্তৃত। ইহারা কৃষ্ণবর্ণ, খর্বকায়, ইহাদের মুন্ডাকৃতি দীর্ঘ, নাসাকৃতি চ্যাপ্টা। রিজলি মনে করেন এই দুই নরগোষ্ঠীর মধ্যে মিশ্রণে উৎপন্ন মঙ্গল দ্রাবিড় নরগোষ্ঠী বিহার হইতে আরম্ভ করিয়া আসাম পর্যন্ত এবং উড়িষ্যা ও ছোটনাগপুর হইতে আরম্ভ করিয়া হিমালয় পর্যন্ত বিস্তৃত। ইহাদের মাথা গোল হইতে মধ্যমাকৃতি, নাসা মধ্যম হইতে চ্যাপ্টা। ব্রাহ্মণ কায়স্থদের ভিতর উন্নত ও সুগঠিত নাসার প্রাধান্য দেখা যায়। মঙ্গোলীয়দের মাথা প্রশস্ত অর্থাৎ চওড়া বা ব্র্যাকিসেফালিক, কিন্তু তাহাদের নাক চ্যাপ্টা। বাঙালিদের প্রশস্ত মুন্ডের ধারা মঙ্গোলীয় শোণিতের দান, আর ব্রাহ্মণ কায়স্থদের উন্নত সুগঠিত নাসা ভারতীয় আর্য রক্তের দান। ইহাই হইতেছে ডিজলির মত। আবার আরিয়ান ইনভেশন থিওরির ওপর বেস করে এইসব তত্ত্বগুলোতে ছিল তখন, যেটা এখন অ্যাবসলিউট ঢপের চপ প্রমাণিত হয়ে গেছে। তাই এগুলো জাস্ট ওনারা কী ভেবেছিলেন সেটা জানার জন্য, এগুলো ফ্যাক্ট হিসাবে নেওয়ার আর দিন নেই। এই মত অনুসরণ করিয়া তিনি সিদ্ধান্ত করিয়াছিলেন যে উড়িষ্যা ও ছোটনাগপুর পর্যন্ত সমস্ত পূর্ব ভারতে মঙ্গোলীয় প্রভাব উপস্থিত। দ্রাবিড় বলিয়া একটি নরগোষ্ঠী আছে এবং ইহাদের মাথা দীর্ঘ। এই দুই নরগোষ্ঠীর সাংকর্যে বাঙালির উৎপত্তি। কাজেই বাঙালির মুন্ডাকৃতি মধ্যম এবং তাহার মধ্যে দুই প্রান্তের গোল ও দীর্ঘ দুই ধারাই বর্তমান। উচ্চবর্ণের লোকদের মধ্যে যে উন্নত সুগঠিত নাসামান দেখা যায়, তাহা ভারতীয় আর্য রক্তের দান। রিজলির মত যথেষ্ট যুক্তিগ্রাহ্য মনে না করিবার অনেক কারণ। প্রথমত, দ্রাবিড় কোনো নরগোষ্ঠীর নাম নয়, এমনকি জনের নামও নয়, ভাষাতাত্ত্বিক শ্রেণীবিভাগের অন্যতম নাম মাত্র। বা উনি নিজেই বলে দিচ্ছেন। বেশ ইন্টারেস্টিং ব্যাপার, কারণ নিহার রঞ্জন রায় তো পুরো বইটা শুরু থেকেই বলে দিয়েছেন যে, মানে বোঝাচ্ছেন যে উনি আরিয়ান ইনভেশন থিওরিতে বিশ্বাস করেন। আরিয়ান ইনভেশন থিওরিতে বিশ্বাস করে উনি এই নুয়ান্সের জায়গা রাখছেন যে দ্রাবিড় বলে কোনো আলাদা রেস নেই, যেটা পেরিয়ারের মত ছিল, যেটা আরিয়ান ইনভেশন থিওরিতে বিশ্বাস করা বামপন্থীদের মত, এবং গোটা তামিলনাড়ুর পলিটিক্স এর ওপর দাঁড়িয়ে আছে যে আমরা তো দ্রাবিড়িয়ান, আমরা তো অন্য দেশ ইত্যাদি। সেটাকে ইনিও মানছেন না।
উনি হয়তো ভাষাতাত্ত্বিক দিক দিয়ে মানছেন। দ্বিতীয়ত, গঙ্গা তট হইতে আরম্ভ করিয়া সিংহল পর্যন্ত দ্রাবিড় ভাষা প্রচলিত নাই। মধ্য ভারতের জঙ্গলময় অটবি ও পার্বত্যভূমিতে অস্ট্রিক ভাষাভাষী লোকের বাস এখনও বিদ্যমান। তৃতীয়ত, রিজলি যেসব তথাকথিত দ্রাবিড় উপজাতির নাম করিয়াছেন, মস্তিষ্কাকৃতির দিক হইতে তাহারা সকলেই মোটামুটি দীর্ঘমুণ্ড হইলেও প্রত্যেক সমাজের উচ্চতম কোমগুলিতে গোলমুণ্ডাকৃতিরও কিছু অভাব নাই। নাসাকৃতিও মোটামুটি উন্নত ও তীক্ষ্ণ হইতে একেবারে চ্যাপ্টা পর্যন্ত। কাজেই দ্রাবিড় ভাষাভাষী বিচিত্র জন লইয়া সমগ্র সমষ্টিটাকেই দ্রাবিড় বলাটা খুব যুক্তিসঙ্গত নয়। চতুর্থত, রিজলি যাহাদের বলিয়াছেন দ্রাবিড়, নরতত্ত্বের বিশ্লেষণে তাহাদের মধ্যেও অন্তত দুইটি বিভিন্ন জনের অস্তিত্ব ধরা পড়ে। আদি নিগ্রবটু, ইহাদের মাথা দীর্ঘ ও উচ্চ, নাক তীক্ষ্ণ ও সুউচ্চ। আদি অস্ট্রেলীয়, ইহদের মাথা দীর্ঘ ও অনুচ্চ, নাক মধ্যম। আচ্ছা, অস্ট্রেলীয় বলতে মনে পড়লো, অস্ট্রেলিয়ার যারা ট্রাইবাল ছিল, যাদেরকে অ্যাবরিজিনিস বলা হয়, যারা হোয়াইট ইনভেডাররা আসার আগে অবধি আর কি ওখানে থাকতো, এখন খুবই কম সংখ্যায়। তো এই অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনিরাও কিন্তু হরপ্পার সময়কার ভারতীয়, তারাও এখান থেকেই চলে গেছিলেন আর ফেরেননি আর কি। যার জন্য অস্ট্রেলিয়ায় ডিঙ্গো বলে একটি কুকুরের প্রজাতি আছে, খুবই হিংস্র জঙ্গলের কুকুর। তারা এখন জঙ্গলে থেকে থেকে নর্মাল হিংস্র জঙ্গলের প্রাণী হয়ে গেছে, কিন্তু দেখলেই আপনি বুঝতে পারবেন তারা বেসিক্যালি ভারতের রাস্তার কুকুর। আদি অস্ট্রেলীয়, ইহদের মাথা দীর্ঘ ও অনুচ্চ, নাক মধ্যম। ইহাদের সঙ্গে বাঙালির জনতত্ত্বের সম্বন্ধ কী এবং কোথায় এবং থাকিলে কতটুকু, সে আলোচনা পরে করা যাইবে। আপাতত এইটুকু বলা চলে, রিজলি কথিত দ্রাবিড় নরগোষ্ঠীর অস্তিত্ব নৃতত্ত্ব বিজ্ঞানীদের কাছে অগ্রাহ্য। রিজলি কথিত মঙ্গোলীয় প্রভাব সম্বন্ধে প্রথমেই বলিতে হয়, বাংলার ও ভারতের পূর্ব ও উত্তরসায়ী প্রত্যন্ত দেশগুলির সকল ভোটচৈনিক গোষ্ঠীর লোকেরাই গোলমুণ্ডাকৃতি নয়। দ্বিতীয়ত, আর্যদের ভারতাগমনের পূর্বে আর্য ভাষা বিস্তৃতি লাভের আগে বাংলা, উড়িষ্যা, ছোটনাগপুর পর্যন্ত মঙ্গোলীয় গোষ্ঠীর লোকেরা বিস্তৃতি লাভ করিয়াছিল, ইতিহাসে এমন কোনো প্রমাণ খুঁজিয়া পাওয়া যায় না। আর এখন তো আরিয়ান ইনভেশন থিওরি যে হয়নি, তারও প্রমাণ পাওয়া যায়। দীর্ঘকরটি কোচ, পলিয়া বা উত্তর বাংলার বাহে, রাজবংশী প্রভৃতি ভোটচৈনিক গোষ্ঠীর লোকেরা হিমালয় অঞ্চল বা ব্রহ্মপুত্র উপত্যকা হইতে আসিয়া ঐতিহাসিক যুগেই উপনিবিষ্ট হইয়াছে। তৃতীয়ত, ব্রহ্মপুত্র উপত্যকার এইসব মঙ্গোলীয়রা বেশিরভাগই দীর্ঘমুণ্ড। কাজেই বাঙালির মধ্যে যে গোলমুণ্ডাকৃতি দেখা যায়, তাহা এইসব মঙ্গোলীয় জাতির প্রভাবের ফলে হইতেই পারে না। উত্তরের লেপচা, ভোটানি, চট্টগ্রামের চাকমা প্রভৃতি লোকেরা গোলমুণ্ড বটে, কিন্তু ইহাদেরই রক্তপ্রভাবে যদি বাঙালির মাথা গোল হইত, তাহা হইলে স্বভাবতই এইসব দেশের কাছাকাছি দেশখণ্ডগুলিতেই গোলমুণ্ড প্রশস্ত নাশ বাঙালিদের দেখা যাইত। কিন্তু যথার্থ তথ্য এই যে, এই বৈশিষ্ট্যগুলি বেশি দেখা যায় দক্ষিণে, পূর্বে ও উত্তরে নয়। এইগুলি দেখা যায় দক্ষিণে, পূর্বে ও উত্তরে নয়। চতুর্থত, মঙ্গোলীয় জাতির লোকদের বঙ্কিম চক্ষু, শক্ত চুল, অক্ষিকোণের মাংসের পর্দা, উন্নত গণ্ডাস্থি, কেশ স্বল্পতা, চ্যাপ্টা নাসাকৃতি এবং পিতাভ বর্ণ বাংলাদেশে আরও বেশি করিয়া গভীর ও ব্যাপকভাবে পাইতাম, যদি যথার্থই মঙ্গোলীয় প্রভাব যথেষ্ট পরিমাণে থাকিত। পঞ্চমত, বিরজাশঙ্কর গুহ মহাশয় বাংলার উত্তর ও পূর্ব প্রান্তশায়ী মঙ্গোলীয় অধিবাসীদের পরিমিতির গণনা করিয়া দেখিয়াছেন যে, গারো, খাসিয়া, কুকি এবং এমনকি ময়মনসিংহের উত্তরতম প্রান্তের গারোদের এবং অন্যান্য কমের লোকদের মুণ্ডাকৃতি মধ্যম, খুব জোর গোলের দিকে একটু ঝোঁকা আছে। কাজেই বাঙালিদের মধ্যে যে গোলমুণ্ডের দিকে ঝোঁক, তাহা মঙ্গোলীয় জনদের গোলমুণ্ড অথবা মধ্যমুণ্ডের প্রভাব ফল হইতে পারে না। এইসব নানা কারণে রিজলির মঙ্গোলীয় দ্রাবিড় সাংকর্যের মত এখন আর গ্রাহ্য নয়। কিন্তু রিজলি বাঙালির জনতত্ত্বগত বৈশিষ্ট্য নির্দেশে খুব ভুল কিছু করেন নাই। ভুল করিয়াছিলেন সেই বৈশিষ্ট্যের মূল অনুসন্ধানে। মূল যে মঙ্গোলীয় দ্রাবিড় সংমিশ্রণের মধ্যে নাই, এ বিষয়ে নরতত্ত্ববিদেরা এখন আর কিছু সন্দেহ করেন না। সেই মূলের সন্ধান পাওয়া যায় ভারতীয় নরতত্ত্বের নবনির্মিত ইতিহাসের মধ্যে। কাজেই তাহার পরিচয় অপ্রাসঙ্গিক নয়। এই নবনির্মিত ইতিহাস পূর্ণাঙ্গ ও নির্দোষ নয়, কিন্তু তৎসত্ত্বেও ভারতীয় নরতত্ত্বের এবং সঙ্গে সঙ্গে বাঙালির জনরহস্যের কাঠামোটা আমাদের দৃষ্টিতে ধরা পড়িতে বাধে না।